আমরা ছিলাম আইএলটিএস রিডিং এ ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স নিয়ে সেখানে আমরা মাইন্ড ম্যাপিং দেখেছিলাম, দেন ম্যাচিং হেডিংস দেখেছিলাম, আর দেন সেন্টেন্স কমপ্লিশন টাইপস দেখেছিলাম। আজকে আমাদের শুরু হবে কোশ্চেন টাইপ 3 থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এন্ড তারপর আস্তে আস্তে আসবে এরকম টাইপ গুলো। সো আমরা অলরেডি দুইটা টাইপ সলভ করেছি, দুইটা টাইপের সাথে আমি পরিচিত হয়েছি। আজকে হচ্ছে আমরা আহ, আজকে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স আরো কিছু টাইপ নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো মাল্টিপল চয়েস আমরা লিসেনিং এ অলরেডি দেখেছি যে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো কেমন হয়। সো এখানেও অলমোস্ট সিমিলার। এখানেও অলমোস্ট সিমিলার মাল্টিপল চয়েস কোশ্চেন্স গুলো। আম, আমাকে একটা বাক্য বা সেন্টেন্স দেওয়া থাকবে, তারপর চারটা অপশন দেওয়া থাকবে, তিনটা বা চারটা অপশন, সেখান থেকে আমাকে চুজ করতে হবে। সো এখানে আমি ফার্স্টে ইন্ট্রোডাক্টরি হিসেবে বলি যে হাউ এমসিকিউস ওয়ার্ক, এমসিকিউস কিভাবে কাজ করে। কোশ্চেন গুলো বরাবরের মতনই ফলো দ্য অর্ডার অফ দ্য টেক্সট। আমরা অলরেডি এটার সাথে পরিচিত। অর্ডার অফ দ্য টেক্সট বলতে বোঝায় যে যদি কোনো একটা প্যাসেজের কোনো অংশ থেকে ফার্স্ট কোশ্চেন স্টার্ট হয়, দেন সেকেন্ড কোশ্চেন অবশ্যই তারপর থেকে স্টার্ট হবে। এক একটা মানে প্যাসেজের এক এক অংশ থেকে একবার আসবে না, এটা একটা একদম কনসিকিউটিভলি ভাবে আসবে একটার পর একটা। প্রথমে যদি একটা জায়গা থেকে ওয়ান আসে, দেন সেকেন্ডটা তারপর থেকে আসবে। So, first হচ্ছে follow the order of the text, so you won't need to jump around. Then আছে they often repeat keywords or use synonyms from the text, which means scanning effectively is crucial. Each question has 3 to 4 answers, but only one is correct. The other are designed to mislead. হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্যারাফ্রেজিং তো অলরেডি, আর প্যারাফ্রেজিং কিওয়ার্ডস কি সেটা তো আমরা অলরেডি জানি, কিন্তু তারপরে আমি একবার এখানে লিখে দিচ্ছি। এটা রেকর্ডিং এ যেহেতু আছে তাই এটা একটা অংশ হিসেবে থাকবে। টাইপস অফ প্যারাফ্রেজিং, আমি চাই এটা সবার মুখস্থ থাকুক, এই জন্য এই জিনিসটা আমি লিখছি। ওয়ান হতে পারে সিনোনিম, দেন হতে পারে অ্যান্টোনিম, দেন হতে পারে অ্যান্টোনিম বলতে বোঝাচ্ছে যে নট দিয়ে অ্যান্টোনিম যে যদি করা হয়, যে সিনোনিমকে যদি নট দিয়ে মানে সিনোনিমের প্যারাফ্রেজ কিন্তু নট দিয়ে ওইটার অ্যান্টোনিম হতে পারে, সেটা আমি বলছি। যেমন যদি কোল্ড আর হচ্ছে হট এমন যদি হয় অ্যান্টোনিম হিসেবে, গরম ঠান্ডা, তাহলে যদি আমার ইয়েতে প্যাসেজে থাকে হচ্ছে হট সামার, দেন নট কুল সামার, এরকমও থাকতে পারে, সেটা আমি বলতে চাচ্ছি যে নট দিয়ে দেন একটা ওই ওয়ার্ডের অ্যান্টোনিম সেরকম ভাবে থাকতে পারে। দেন ফ্রেজ বা আর ইডিয়মস থাকতে পারে। দেন ফোরে আমি বলবো যে সেরকম গেলো অ্যান্টোনিম গেলো, ফ্রেজ এন্ড ইডিয়মস গেলো, কোলোকেশনস, কোলোকেটিভস যদি আমি বলি কোলোকেটিভস থাকতে পারে। দেন ফাইভে কোলোকেটিভস মানে তো আমরা জানি যখন কিছু ওয়ার্ড যেটা ওই প্যাসেজে না বসার চান্স ছিল, ওই কিন্তু ওই বিশেষ প্রেক্ষিতে ওই ওয়ার্ড গুলো পাশাপাশি বসে ওই প্যাসেজের ওইখানের যে আমার অনুভূতিটা খুবই সুন্দরভাবে প্রকাশ করে বা ফুটিয়ে তোলে, সেটা হচ্ছে কোলোকেটিভস। এটা হচ্ছে সিচুয়েশন বেসড ওয়ার্ডিং ইউজ বলা যায় অনেকটা। আর আরেকটা হয় ইমোশনাল টোন। ইমোশনাল টোন কেমন হয় সেটা তো অলরেডি আমরা একটা লিসেনিং এ তো ফেস করেছি, যে সারপ্রাইজড, ওই যদি এক্সক্লেমেটরি মার্ক দেয়া থাকে তাহলে সারপ্রাইজড এরকম একটা প্যারাফ্রেজিং কিন্তু নিয়ে আসা যায়। সো এইগুলো হচ্ছে টাইপস অফ প্যারাফ্রেজিং। এইখানে এই কয়টা।
এটা হতে পারে। এখন আমি এটা মুছে ফেলি, এটা রেকর্ডিং এর পার্ট হিসেবে থাকবে। দেন আমরা ছিলাম মাল্টিপল চয়েস কোশ্চেন্স এ। সো প্যারাফ্রেজিং এর ইয়েটা আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে আশা করি, খুবই ছোট জিনিস। দেন আমরা বলছিলাম যে অ্যান্সার গুলো কিভাবে আমাদের কনফিউজিং করতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন। 3 থেকে 4টা অপশন থাকে, এখান থেকে শুধুমাত্র একটাই কারেক্ট। বেশিরভাগই থাকে ইরিলেভেন্ট অ্যান্সার, যেগুলো একদমই রিলেভেন্ট না প্যাসেজের সাথে। কিন্তু তারা এমন ভাবে সেটাকে দেয় যে যখন কেউ প্রথমবার দেখে রিডার, তার নিজের প্রেক্ষিতে মনে হতে পারে, সে যদি প্যাসেজটা ভালো করে না পড়ে থাকে, যে হ্যাঁ এটা হলেও হতে পারে। মানে একদম যে টপিক ইরিলেভেন্ট তা না, কিন্তু প্যাসেজ ইরিলেভেন্ট হতে পারে, সেটা আমি বলছি। দেন অপোজিট অ্যান্সার্স থাকতে পারে, যেটা প্যাসেজে বোঝানো হচ্ছে তার ঠিক উল্টোটা। দেন পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার থাকতে পারে, যে মানে পার্শিয়ালি কারেক্ট বলতে বোঝায় অনেকটা ফলস নট গিভেনের মতো, যে কিছু সত্য কিছু মিথ্যা। যে প্যাসেজে কিছু একটা আছে, কিন্তু সেটা পুরোপুরি সত্যিটা বললো না, টাচ করে গেল, কিন্তু লাস্টে গিয়ে এমন একটা কনক্লুশনে আহ মানে অর্থের কনক্লুশন আসলো, যেটা অনেকটা বলতে গেলে কন্ট্রাডিক্টরি হতে পারে, অথবা কিছুটা সত্য হতে পারে কিন্তু পুরোপুরি সত্য না, প্যাসেজ অনুযায়ী পুরোপুরি প্যাসেজকে সমর্থন করে না, এই কথাটা বা এই অপশনটা। দেন আমি কিছু কি স্ট্র্যাটেজিস এখানে লিখেছি। ফোকাস অন দ্য কিওয়ার্ডস, অবশ্যই আমরা কিওয়ার্ডস এর উপরে ফোকাস করব। স্কিম এন্ড স্ক্যান দ্য টেক্সট, আমরা মাইন্ড ম্যাপ করব, অবশ্যই মাইন্ড ম্যাপ করে স্কিম এন্ড স্ক্যানিং করব। দেন যেখানে যেখানে স্কিম লেখা থাকবে, স্ক্যান লেখা থাকবে, তার মানে আমি ইনডাইরেক্টলি মাইন্ড ম্যাপই বলছি, কারণ মাইন্ড ম্যাপই আমাদের টুল ওইটার। যদি আমি এখানে স্পেসিফিক্যালি উল্লেখ নাও করি, তার মানে ওটা মাইন্ড ম্যাপ। Find the answer close by. Once you have spotted the keywords, the answer is usually close. আমি এর আগে তো বলেছি মাইন্ড ম্যাপ ধরে কিওয়ার্ডস গুলো ধরে অ্যান্সার গুলো তার আশেপাশেই থাকবে, এর আগে অলরেডি আমরা প্র্যাকটিসও করেছি, সো এটা না বোঝার কিছু নেই। কনফার্ম দ্য অ্যান্সার, তারপর ডাবল চেক করবো অ্যান্সারটা, কারণ ওই যে বললাম কিছু থাকতে পারে যে টপিক রিলেভেন্ট কিন্তু প্যাসেজ ইরেলেভেন্ট, ওগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে অনেক সময় যে বললাম যে বুলসায়ে, মানে পাশ ঘেঁষে চলে যায় তীর, কিন্তু বুলসায়ে হিট করে না, মানে একদম যে জায়গায় কারেক্ট জায়গায় হিট করে না। সো তীরন্দাজের দিক থেকে যদি আমি বলি, তো এরকম একটা ব্যাপার যদি হয়, সেই ক্ষেত্রে আহ আমাকে ডাবল চেক করতে হবে যাতে কোনো কনফিউশনের জায়গা না থাকে, কারণ আমাদেরকে কিন্তু কনফিউজিং করার সর্বোচ্চ চেষ্টা তারা করবে, এটা আমি অলরেডি জানি। আমাকে অলরেডি এই জন্য প্রিপেয়ার্ডও থাকতে হবে। মুভ অন ফ্রম হোয়ার ইউ লেফট অফ, মানে যদি এমন হয় যে এমসিকিউ আমি সলভ করছি, কিন্তু আমার মনে হলো যে এটাতে আমার বেশি টাইম কনজিউমিং হচ্ছে, বা আমার ব্রেন এখন আর এটাতে ক্যাচ করতে পারছে না, তাহলে আমি বাকিগুলো সলভ করে আবার এখানে ব্যাক করব। তো যখন যদি এমন হয়, তাহলে বাকি কোশ্চেন গুলো সলভ করে আবার এখানে যখন ফিরে আসব, তখন ঠিক যে জায়গায় আমি শেষ করেছিলাম প্যাসেজের, তারপর থেকে কিন্তু শুরু হবে, কারণ আমরা জানি এখানে অর্ডার ফলো করা হয় প্যাসেজের। সো যদি 2 নাম্বার কোশ্চেন আমি লাস্ট ছিলাম, 2 নাম্বার কোশ্চেন ঠিক যেই প্যাসেজে ছিল, 3 নাম্বার কোশ্চেন তারপর থেকে স্টার্ট হবে। সো ওইখান থেকে আমি স্টার্ট করব, তা টাইম বেঁচে যাবে। দেন জেনারেল টিপস যদি আমি বলি, আবার সেই বরাবর একই কথা, কিওয়ার্ড সিনোনিম এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ প্যারাফ্রেজে 5টা যেটা বললাম, 5টার মধ্যে সবচেয়ে কমন কিন্তু সিনোনিম ইউজ করা। সিনোনিমটাও খুবই ওয়াইডলি ইউজ করা হয় যদি মডারেটলি বা ইজি টু মডারেট জেনারেলি লিসেনিং রিডিং হয়, ডিফিকাল্টে খুব একটা যায় না। তারপরেও যেতেও পারে, আমি বলছি না যে যাবেই না তা না, কিন্তু সেই ক্ষেত্রে এই 2টা টাইপের ডিফিকাল্টিতে বেশিরভাগ ক্ষেত্রে সিনোনিম দিয়ে কনফিউজিং এর প্যারাফ্রেজিং করার ট্রাই করা হয়। সো এই জন্য সিনোনিমসটা জানা বিভিন্ন ওয়ার্ডের খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টোনিম কিছু ক্ষেত্রে আহ একটু ফাঁকিবাজি করাও যায়, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড, যখন আমি নতুন কোনো ওয়ার্ড শিখবো, আমি এর আগে তো ফ্ল্যাশ কার্ড বানানো শিখেছিলাম একটা ক্লাসে, যদি কেউ ওটা করে থাকে তাহলে বুঝতে পারবে, অথবা কেউ রেকর্ডিংও দেখে নিতে পারে।
ওইখানে কিন্তু আমি সিনোনিম লেখার জন্য আলাদা জায়গা এর জন্য রেখেছিলাম, কারণ সিনোনিম ইজ হাইলি ইম্পর্টেন্ট। দেন ক্রস আউট দ্য অ্যান্সার্স হুইচ আর অবভিয়াসলি রং। হ্যাঁ, যেই অ্যান্সার গুলো আমার কাছে, আমি প্যাসেজ স্কিম করব এবং যখন দেখবো যে হ্যাঁ এই অ্যান্সারটা কখনোই সম্ভব না এই প্যাসেজ অনুযায়ী, তখন আমি কিন্তু সাইড একটা করে ক্রস দিতে থাকবো। তাহলে এমন হয়ে যাবে যে লাস্টের দিকে আমার দেখতেই হবে না যে এটা ঠিক কিনা ভুল, একটা দেখার টাইম কিন্তু বেঁচে যাবে। এখানে টাইম নিয়ে যে যত কিপটামি করতে পারবে সে রিডিং এ তত বেশি ভালো করবে, এটা সবসময় মনে রাখতে হবে আমাদের। সো তিনটা অপশন যদি আমি অলরেডি দেখে ফেলি আর ওইগুলো আমার কাছে মনে হয় যে এগুলো অবভিয়াসলি রং, তাহলে সাইডে ক্রস দিয়ে থাকলে যে জিনিসটা আমি অলরেডি ক্রস দেইনি, যেটা মানে চারটার মধ্যে যেই অপশনটা আমি অলরেডি ক্রস দেইনি সেটাই তাহলে আমার অ্যান্সার, এরকম একটা ব্যাপার। The order of questions can help you. Answer from question 4 for question 4 will be between answer for 3 and 5 in the text. এই যে যেটা অ্যান্সার অলওয়েজ অর্ডার অনুযায়ী আসে, পর পর আসে, এইটার মানে এটাই। একই কথা বারবার ঘুরে ফিরে বলছি, আর কিছুই না। ও, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ডোন্ট রিলাই অন ইউর ওন নলেজ, দ্য কারেক্ট অ্যান্সার কন্টেন্টস অনলি ইনফরমেশন স্টেটেড ইন দ্য টেক্সট। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার নিজের নলেজে কি আছে সেটাকে দিয়ে কিন্তু জানা দরকার নেই। ওই যে বললাম টপিক রিলেভেন্ট কিছু কিন্তু অপশন থাকবে, ওইগুলো দেখে মনে হতে পারে হ্যাঁ এটা তো হতেই পারে, এটা তো না হওয়ার কোনো চান্স নেই, এমন মনে হবে খুবই টপিক রিলেভেন্ট অনেক, মানে আমার দিক থেকে মনে হবে। কিন্তু যদি প্যাসেজে ওই ধরনের কিছু না থাকে তাহলে কিন্তু ওটার কোনো ভিত্তি নেই, ওই ইনফরমেশন যতই ওই টপিকের সাথে রিলেভেন্ট হোক কোনো লাভ নেই, ওটা অলরেডি ক্রস। একমাত্র অথরের কথা, অথরের চিন্তা ভাবনা ভিত্তি আছে, আমি নিজে কি ভাবলাম কি বুঝলাম কি ইয়ে করলাম তা দিয়ে কিচ্ছু যায় আসে না। অথরের ইমোশন, অথর বা রাইটার প্যাসেজের যে তার অনুভূতি, তার চিন্তাধারা, তার সে কিভাবে লিখেছে, সে কি কি ইনফরমেশন লিখেছে, এই জিনিসগুলো হচ্ছে আমার জানতে হবে। আমার নিজের ভিত্তিতে কিছু করলে সেটা কিন্তু ক্রস। Don't get stuck on one question for too long. If unsure, make your best guess and move on. এই যে বরাবরই বললাম যে টাইম কিন্তু এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। সো এমন যদি হয় যে কোনোভাবে খুবই কনফিউজিং লাগছে, আমি পারবোই না, দেন আমি বলবো যে সবচেয়ে বেস্ট যেটা, মানে সবচেয়ে রিলেভেন্ট যেটা মনে হয় যে হ্যাঁ এখানে এটা সবচেয়ে বেস্ট অপশন, এর চেয়ে ভালো অপশন আমার কাছে আর এখন মনে হচ্ছে না, তাহলে আমি বলবো ওইটা করে ফেলো এন্ড মুভ অন করো, পরেরটাতে চলে যাও। তারপরে পরে তুমি ফিরে আসতেও পারো যদি সেটা টাইম থাকে, কিন্তু একটাই বেশিক্ষণ আটকে থাকা যাবে না। এই একই পয়েন্ট আমি প্রত্যেকটা কোশ্চেনে অলমোস্ট বলবো, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটাতে কেউ যেন না পড়ে থাকে। প্রত্যেকটা কোশ্চেন টাচ করাটা আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমি বলছি যে ক্র্যাক অ্যাপস উইথ রিফা কোহর্ট 2 তে যারা যারা এনরোল করবে তারা যে ড্রাইভ ফোল্ডারটা পাবে তাতে কি কি থাকবে। এটা হচ্ছে ড্রাইভ ফোল্ডারটা। এটা হচ্ছে আহ ওভারঅল ফোল্ডারের ভিতরে থাকবে লেকচার রেকর্ডিংস, ম্যাটেরিয়াল, স্টুডেন্ট প্রোফাইলস, এই তিনটা সাব ফোল্ডার। সো স্টুডেন্ট প্রোফাইলস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইল থাকবে, দেন হচ্ছে তারা যে মক টেস্ট গুলোতে অ্যাপিয়ার করবে সেই মক টেস্ট গুলোর রেজাল্ট, কোশ্চেন, তারপর হচ্ছে সেগুলো যে আমি চেক করে, পেপার গুলো যে চেক করে তাদেরকে ফিডব্যাক দিব, সেগুলো সবকিছু এখানে থাকবে। দেন আর আরেকটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসে ওভারঅল এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমি আনঅফিসিয়াল মক টেস্ট, এটা হচ্ছে জাস্ট স্টুডেন্টদের কে কোন স্টেজে আছে ইংলিশ লার্নিং এ সেটা চেক করার জন্য আমি ফার্স্টের দিকে একটা, মানে স্টার্টিং পয়েন্ট ডিটারমাইন করার জন্য আমি ফার্স্টের দিকে একটা জাস্ট ওভারঅল মক টেস্ট নেই সবার জন্য। সেটা আনঅফিসিয়াল আর কি, জাস্ট আমার নিজের জানার জন্য। তারপর স্যাম্পল অ্যান্সার শিট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে রিয়েল এক্সামে যেরকম অ্যান্সার শিট গুলো হয় সেরকম অ্যান্সার শিট দিয়ে যদি কেউ প্র্যাকটিস করতে চায় বইয়ের প্র্যাকটিস টেস্ট গুলো, তাহলে তাদের জন্য আমি স্যাম্পল অ্যান্সার শিট গুলো এখানে আপলোড করে রেখেছি। দেন প্রেজেন্টেশন সেকশনে আছে যতগুলো আমি মডিউল, আমি হচ্ছে ফার্স্ট মান্থকে বলি ফার্স্ট মডিউল, সেকেন্ড মান্থকে সেকেন্ড মডিউল, থার্ড মান্থকে থার্ড মডিউল। সো এই মডিউল ওয়াইজ যতগুলো লেকচার হবে এই সবগুলো লেকচারে আমি যত ধরনের প্রেজেন্টেশন পিডিএফ ইউজ করব সেগুলো সবই এখানে আপলোডেড থাকবে, যাতে যে কেউ ব্যাক টু ব্যাক দেখে নিতে পারে দরকার অনুযায়ী।
দেন আছে বুক সেকশন। বুক সেকশনে আমি আইএলটিএস এর জন্য রিলেটেড যত ধরনের বই আছে সবকিছু এখানে আপলোড করে দিয়েছি। ক্যামব্রিজ চিকন ক্যামব্রিজটা আমি বেশি রাখিনি, কারণ চিকন ক্যামব্রিজ দেখা যায় যে রিয়েল টেস্টে এর চেয়ে অনেক একটু টাফ হয়। আর এখানকার এই জন্য লিসেনিং আর রিডিং যদি কেউ এই চিকন ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করে তাহলে রিয়েল এক্সামে গিয়ে তার ভরকে যাওয়ার একটা চান্স থাকে, কারণ লিসেনিং এর স্পিড বেশি থাকে, রিডিং এর ডিফিকাল্টি লেভেল বেশি থাকে। সো সব দিক মিলে এই জন্য আমি এটা জাস্ট খালি প্রথম দিকে স্টুডেন্টদের কনফিডেন্স বুস্ট আপের জন্য কিছু রেখেছি। আমি মেইনলি প্র্যাকটিস করে প্র্যাকটিস টেস্ট +1, প্র্যাকটিস টেস্ট +2, প্র্যাকটিস টেস্ট +3, আর হচ্ছে অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলটিএস থেকে। এছাড়া ব্যারন্স আছে, ব্যারন্স আইএলটিএস প্র্যাকটিস টেস্ট এক্সামস। দেন মক কোর্সের আইএলটিএস স্পিকিং গেস্ট ওয়ার্ক আছে, এখানে ভেতরে ঢুকলে দেখা যাবে এখানে যে যতগুলো লেটেস্ট রিলিজ হয়েছে সবগুলো এখানে আপলোডেড আছে। অগস্ট টু ডিসেম্বর এখনো রিলিজ হয়নি, তাই নেই। কিন্তু মে টু অগস্টে এটা কিন্তু আছে, এভাবে জানুয়ারি টু এপ্রিলও আছে। তো এখানে স্পিকিং এর জন্য মক কোর্সটাই আমার মতে বেস্ট, তো এটাই আমি স্টুডেন্টদেরকে ফলো করাই। দেন অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ আছে, যারা স্কুল জীবনে আমরা সবাই যেহেতু এই বইটার সাথে ওভারঅল পরিচিত, তাই এটাই আমি গ্রামার পড়ার জন্য মানে স্কুলে যা পড়ে এসেছি বিশেষভাবে সেটা ঝালাই করার জন্য স্কুল কলেজের গুলো এটা আমি দিয়েছি পিডিএফ আকারে। দেন ব্যারন্স এসেনশিয়াল ওয়ার্ডস ভোকাবের জন্য ভোকাবুলারি। দেন স্পিকিং এর ব্যান্ড ডিসক্রিপ্টরস গুলো আছে, এই তো এগুলোই। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বইগুলোর ভিতরে যদি আমি যাই, এখানে অডিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিয়েল বইগুলোর দাম অনেক বেশি থাকে, কিন্তু আমরা নীলক্ষেত থেকে যে ফটোকপি ভার্সনটা কিনি একটু কম দামে আমাদের অনেক সহজলভ্য হয় ওটাও। ওটা কিন্তু ওটাই কিন্তু সিডিটা থাকে না, তাই অডিওটা ক্লিয়ার অডিও পাওয়াটা একটু হ্যাসল হয়ে যায়। সো সেটা সলভ করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা টেস্ট এখানে যতগুলো বই আছে, এটা অফিসিয়াল ক্যামব্রিজ, দেন প্র্যাকটিস টেস্ট +2 বা 3, সবগুলোরই কিন্তু এখানে আমি অডিওটা সুন্দরভাবে আপলোড করে দিয়েছি। দেন অডিওই না জাস্ট খালি সবগুলো এই যে নিচে যে পিডিএফ দেখা যাচ্ছে এটা হচ্ছে বইয়ের পিডিএফ। সো একটা স্যাম্পল অডিও যদি আমরা দেখি, 4. Section 1. এই যে অনেক কিন্তু ক্লিয়ার। You will hear a man called Tim and a woman. দেন পিডিএফটা একটু দেখি। পিডিএফটা কিন্তু লোড নিচ্ছে, কিন্তু এখানে পুরো বইটাই আছে, 194 পাতাই আছে। এগুলো আস্তে আস্তে চলে আসবে, নেট কানেকশনের জন্য লোড নিচ্ছে যে সুন্দরভাবে, কিন্তু বাকি পুরোটা চলে আসতেছে। সো এটাই হচ্ছে ওভারঅল বুক সেকশনের মধ্যে পাওয়া যাবে, এখানে প্রত্যেকটা বই এই জিনিসগুলো একইভাবে দেখাচ্ছে। তো বুক স্কেল অফ প্রেজেন্টেশন এই এই তো ছিল ওভারঅল। আর লেকচার রেকর্ডিংস এইটা ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে আছে যে হাউস ওয়াইফ দেন জব হোল্ডার। সো এটা কিন্তু পসিবল হয় না সবসময় ক্লাসগুলো একদম থেকে অ্যাটেন্ড করা। সো আমি এখানে সবগুলো মডিউল 1, মডিউল 2, মডিউল 3 যতগুলো আমার ক্লাস নিয়েছি সবগুলোরই কিন্তু এখানে আমি MP4 ফাইলে রেকর্ডিং গুলো দিয়ে দিচ্ছি, যাতে কেউ যদি ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারে পরবর্তীতে সে ফ্রি টাইমে কিন্তু প্র্যাকটিস করতে পারে। বইগুলো আমি পিডিএফ অডিও দিয়ে দিচ্ছি যাতে প্র্যাকটিসে কোনো বাধা না থাকে, কেউ যদি কিনতে না পারে সবগুলো সেও প্র্যাকটিস করতে পারে। আর এই লেকচার রেকর্ডিংস আমি দিয়ে দিচ্ছি যাতে কেউ যদি ক্লাস একদম সাথে সাথে অ্যাটেন্ড নাও করতে পারে তাও সে যেন পিছিয়ে না পড়ে। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে আগানো, সাথে নিয়ে আগানো, সবাই যাতে ভালো করতে পারে। সো এই জন্য এই জিনিসগুলো আর কি মেনলি এভাবে সাজানো। কোহর্ট 1-এ এই জিনিসগুলো ছিল, কোহর্ট 2-তে তো এই ম্যাটেরিয়ালস সবগুলো থাকবেই, প্লাস কোহর্ট 2-তে আমি এক্সট্রা যদি কিছু ওয়ার্কশপ নেই বা যেগুলো ম্যাটেরিয়ালস আমি যদি এডিশন করি কিছু, ওগুলো কিন্তু থাকবে, মানে এটা তো থাকছে সাথে আরো এক্সট্রা থাকবে। সো সবাইকে ওয়েলকাম, দেখা যাক ইনশাল্লাহ, আশা করি ভালো কিছু হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি এখন বলছি যে ক্র্যাক আইএলটিএস উইথ রিফা কোহর্ট 2-তে যারা যারা এনরোল করবে তাদের কোর্স মডিউলটা কেমন হবে। সো আমি যদি ডকুমেন্টটাতে চলে যাই,
এটা হচ্ছে কোর্স মডিউল ওভারভিউটা। আমি ফার্স্ট মান্থকে বলছি মডিউল 1, সেকেন্ড মান্থকে বলছি মডিউল 2, থার্ড মান্থকে বলছি মডিউল 3। ফার্স্ট মান্থে আমাদের মেইন টার্গেট থাকবে লিসেনিং এ ভালো করা। তো প্রথম দুইটা ক্লাস থাকবে জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কয়টা আছে পুরো বিশ্বব্যাপী, এবং একটা মানে পরিচয় টাইপের বিভিন্ন ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তাদের স্ট্রাকচার এবং তাদের কস্ট নিয়ে। দেন একটা টিপিক্যাল আইএলটিএস কোশ্চেন আমরা সলভ করব, যাতে বোঝা যায় যে মানে সবাই যাতে বুঝতে পারে যে অ্যাটলিস্ট সে কোন জায়গায় আছে, এবং আমি যাতে বুঝতে পারি যে আমার স্টুডেন্টরা কে কেমন পজিশনে আছে। ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, তো আর এটা ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি, তো সবারই একটা বেসিক লেভেল আছে ওটা ধরার জন্য। দেন এই তিনটা লিসেনিং ক্লাসে লিসেনিং এর সব ধরনের কমন টাইপস এবং সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করা হবে। কোনো কিছুই বাদ যাবে না। তারপর আইএলটিএস রাইটিং, সাউথ ইস্ট এশিয়ান টেস্ট টেকাররা আইএলটিএস রাইটিং এ অনেকটাই দুর্বল। তো এখানে এই 6 নাম্বার লেকচারটাতে মডিউল 1-এর আইএলটিএস রাইটিং এর ব্যান্ড ডিসক্রিপ্টরস এবং ওভারঅল একটা স্ট্রাকচার, যেটা আমি প্রেফার করি স্টুডেন্টদেরকে ফলো করতে, সেটা সহ মিলিয়ে একটা ক্লাস হবে, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তারপর লেকচার 7-এ হচ্ছে অফিসিয়াল যে ড্রাইভ ফোল্ডারটা আমি দিব সেটা কিভাবে সবাই ইউজ করবে এবং সেটা অ্যাক্সেস করে কিভাবে পারফরমেন্সটা ভালো করা যাবে, কিভাবে কিভাবে সেটা আর কি হেল্প করতে পারে স্টুডেন্টদের, সেটা আমি এই ক্লাসে আলোচনা করব। সাথে আরো অ্যাডিশনাল যে রিসোর্সেস গুলো আছে সেগুলো নিয়েও কিছু বলবো। দেন লেকচার 8-এ আমি চলে যাব একটা ওয়ার্কশপে, যেখানে আমি স্টুডেন্টদেরকে নিয়ে একদম প্র্যাকটিস করব নেমোনিক্স ফলো করে কিভাবে ভোকাবুলারি মনে রাখা যায়, দেন ফ্ল্যাশ কার্ডস কিভাবে ক্রিয়েট করা যায়, দেন আমরা একসাথে ক্রিয়েটও করব। অ্যান্ড তারপরে সাথে অ্যাডিশনাল যে লার্নিং আর রিসোর্সেস গুলো আছে, কিছু পডকাস্ট বা যেই যেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের ভালো লাগতে পারে মজার ছলে শেখার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমি দেখাবো। তারপর আছে সেকেন্ড মান্থ অর্থাৎ মডিউল 2। মডিউল 2-তে প্রথমে 6টা ক্লাস আমি রেখেছি আইএলটিএস রিডিং এর সব ধরনের যে টাইপস এবং সেগুলো টিপস এন্ড ট্রিক্স আলোচনা করার জন্য। এখানে প্রায় 14টার মতন যে কোশ্চেন টাইপ আছে রিডিং এর, সবগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সাথে প্রত্যেকটার সাথে প্র্যাকটিস করা হবে বই থেকে। তারপর লেকচার 7-এ মডিউল 2-এর আমি গ্রামার হ্যাক্স যেগুলো আইএলটিএস এর জন্য দরকার স্পেসিফিক্যালি সেগুলো আলোচনা করব কিছু কিছু করে। দেন লেকচার 8-এ আমরা সেইটার সাথে রিলেভেন্ট একটা ওয়ার্কশপ করব, যেখানে আমি গ্রামার হ্যাক্সে যে সেন্টেন্স কনস্ট্রাকশন আরো জিনিসগুলো শিখিয়েছি সেগুলো নিয়ে আমরা একদম হ্যান্ড অন প্র্যাকটিস করব। স্টুডেন্টরা সেন্টেন্স কনস্ট্রাকশন প্র্যাকটিস করবে এবং আইএলটিএস রাইটিং এ সেটা অ্যাপ্লাইও করবে সেই ওয়ার্কশপে। দেন থার্ড মান্থ অর্থাৎ মডিউল 3, এখানে আমি ফার্স্টের প্রায় 6টা রাখছি আইএলটিএস রাইটিং এর জন্য। প্রথম 3টা রাইটিং টাস্ক 1 বিভিন্ন টাইপস এবং টিপস নিয়ে আলোচনা করা হবে। দেন বাকি 3টাতে রাইটিং টাস্ক 2, সেটা টাইপস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। দেন এখানে আর কি খুবই সুন্দরভাবে প্রত্যেকটা টাইপ কিভাবে ক্র্যাক করা যায় সেটা আর কি আলোচনা করা হবে, কোনো টাইপে যাতে আর ভরকে দেওয়ার মতন না থাকে বা আননোন না থাকে। দেন লেকচার 7-এ স্পিকিং এর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, ব্যান্ড ডিসক্রিপ্টরস এবং অন্যান্য সবকিছু নিয়ে। আর লেকচার 8-এ আইএলটিএস স্পিকিং এর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করে আমার মডিউলটা শেষ হবে। এই ছিল স্পেসিফিক্যালি 3টা মডিউলের স্ট্রাকচার। এখানে আজ রাইটিং এ বেসিক্যালি আমি 3টা করে রেখেছি, কারণ আমার মনে হয় যে রাইটিংটা অনেক বুঝে পড়লাম। বাকি সবগুলো তো সবাই মোটামুটি ভালোই করে, কিন্তু রাইটিং এ গিয়ে সবার ব্যান্ড স্কোর অনেকটা নিচে নেমে যায়। এই জন্য আমার মনে হচ্ছে যে রাইটিংটাতে বেশি জোর দেওয়া উচিত কিনা। তারপরেও টাস্ক 1-এর জন্য ক্লাস মেনে লাগে না, 2টা ক্লাসেই হয়ে যায়। সো সেখানে একটা ক্লাস আমি যদি আমার মনে হয় যে স্টুডেন্টরা অলরেডি ক্যাচ করতে পেরেছে, তাহলে সেটা আমি স্পিকিং এর জন্য দেওয়ার প্ল্যান আছে আমার। আর টাস্ক 2-তেও ঠিক সেরকমই 3টা ক্লাস লাগার কথা না, কিন্তু যদি দেখি যে স্টুডেন্টরা খাপ খেয়ে নিতে পারছে না, সেক্ষেত্রে আমি মানে
প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট এরকম টাইপের ভাবে স্ট্রাকচার করে রাখছি। যদি আমরা দেখি যে আমরা আগিয়ে গেছি, তাহলে অবশ্যই আমি স্পিকিং এর জন্য এখান থেকে 2টা ক্লাস নিতে চাই। এরকম এটা ওভারঅল প্ল্যান আমার। পেমেন্টটা কিভাবে করতে হবে সেটা নিয়ে যদি একটু বলি, পেমেন্ট বিকাশে করা যাবে অথবা নগদে করা যাবে। বিকাশ এবং নগদ নাম্বার এখানে দেয়া আছে। সেন্ড মানি সাকসেসফুল হলে মোবাইলে মেসেজ যাবে, সেখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে। এটা রেখে দিতে বলবো আমি, কারণ এনরোলমেন্ট ফর্ম যখন পূরণ করা হবে সেটাতে এটা কাজে লাগবে। সো এনরোলমেন্ট ফর্মে একটা জায়গা থাকবে যেখানে ট্রানজ্যাকশন আইডি ইনসার্ট করতে বলা হবে। আর এখন কোর্স ফি নিয়ে যদি একটু বলি, কোর্স ফি দুইভাবে পরিশোধ করা যাবে। একটা ফুল পেমেন্টে করা যাবে একদম কোর্সের শুরুতেই পুরো কোর্স ফিটা, আর একটা ইনস্টলমেন্টে দেওয়া যাবে। ইনস্টলমেন্টের ক্ষেত্রে যদি একটু প্রসিডিউরটা বলি, প্রথমে এনরোলমেন্ট ফি এবং প্রথম মাসের ফি বাবদ 3,000 টাকা দিয়ে এনরোল করতে হবে। তারপর থেকে দ্বিতীয় মাসের ফি দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহে 2,000 টাকা, তৃতীয় মাসের ফি তৃতীয় মাসের প্রথম সপ্তাহে 2,000 টাকা, এভাবে দিলেই হয়ে যাবে। আর যেহেতু এটা বছরের প্রথম মাস, সো হচ্ছে এখানে আমি প্ল্যান, আর আমিও চাচ্ছি যে এই জিনিসটা ভালো করুক। হ্যাঁ, সো যারা এককালীন একদম ফুল পেমেন্ট করবে তাদের জন্য একটা অফার আছে, সেটা হচ্ছে 20% ছাড় থাকবে তাদের জন্য। মানে পুরো কোর্সটা যেখানে 7,000 টাকা, সেখানে তারা প্রথমেই ফুল পেমেন্ট যদি করে তাহলে 5,680 টাকায় পুরো কোর্সটা অ্যাটেন্ড করার সুযোগ পাবে। সো আর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে আমি 20 জন স্টুডেন্ট নিব, আমার ক্যাপাসিটি এত বেশি না। সো এটা অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে হবে। প্রথম থেকে 20 জন, 20টা আসন আর কি পূরণ না হওয়া পর্যন্ত এনরোলমেন্ট ফর্মটা অন থাকবে, দেন পূরণ হয়ে গেলে এনরোলমেন্ট ফর্ম অফ হয়ে যাবে। এই তো এটুকুই, থ্যাংক ইউ। সুইট রিফা, কোহর 2-তে যে এনরোলমেন্ট ফর্মটা দেওয়া হবে সেটার একটু স্ট্রাকচারটা এখানে আমি দেখাচ্ছি সবাইকে। প্রথমে এই নামের জন্য একটা জায়গা থাকবে, তারপর ইমেইল, তারপর ঠিকানা। এটা কম্পালসারি না, যেগুলোর সাইটের রেড মার্ক দেওয়া আছে সেগুলো শুধু কম্পালসারি, অর্থাৎ এগুলো পূরণ না করলে ফর্মটা সাবমিট করা যাবে না। তারপর মোবাইল বা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, যেহেতু সবাইকে একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, সো এটা আমার জন্য জানাটা জরুরি। তারপর ফেসবুক আইডি লিঙ্ক, এটা কম্পালসারি না। আর পেমেন্টের ধরনটা সে কিভাবে পে করছে, সে কি ফুলে দিচ্ছে নাকি ইনস্টলমেন্টে দিচ্ছে, এটা আমি হচ্ছে এখানে একটু সিলেক্ট করতে বলছি। তারপর পেমেন্টের মেথড হিসেবে সে কোন মাধ্যমটা ইউজ করেছে সেটা আমার জন্য জানা জরুরি, তাই এটা আমি স্টার মার্ক দিয়ে দিয়ে দিয়েছি। তারপর ট্রানজ্যাকশন আইডিটা, যেটা আমি বলেছিলাম এর আগের বার যে সংরক্ষণ করে রাখতে যখন পেমেন্টটা করবে কেউ, সেটা এখানে লিখে দিলেই হবে। এটা মানে ট্রানজ্যাকশন করার পরেই এই আইডিটা মেসেজ আকারে যায়, TRX আইডি এইভাবে একটা নাম্বার, সেটা এখানে লিখে দিলেই হয়ে যাবে। আর আমার যে 2টা ব্যাচ হবে, একটা ফ্রাইডে স্যাটারডে ইভিনিং স্লটে, আরেকটা হচ্ছে টুইসডে ওয়েডনেসডেতে মর্নিং স্লটে। সো এই 2টা ব্যাচের কোন ব্যাচে সে জয়েন করতে আগ্রহী সেটা এখানে চুজ করার সুযোগ থাকবে। আর আরেকটা ব্যাপার, এটা হচ্ছে আমার জন্য জানাটা জরুরি যে আমার স্টুডেন্ট অ্যাকচুয়ালি কখন আইএলটিএস এক্সামে অ্যাপিয়ার করতে চায়। সো এটা এখানে লিখে দিলেই হয়ে যাবে। যে মানে এতটা ফর্মাল হওয়ার দরকার নেই যে এক্সাক্ট ডেট, জাস্ট খালি কেউ যদি এরকম থাকে যে 3-4 মাস পর অথবা জানুয়ারিতে, এখন জানুয়ারি সে জুনের দিকে দিতে চায়, লিখলেই হবে। এটা মানে একদম ফর্মাল ডেট ফিক্স করে বুক করে নিতে হবে এমন কিছু না, এটুকুই।